শুরু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে চলে এসেছি ইতিহাস এবং ঐতিহ্যের লীলাভূমি নাটোর জেলায়। আজকে আপনাদের দেখাবো নাটোর জেলার ঐতিহ্যবাহী উত্তরা গণভবন। এর আগে বহুবার যদিও নাটোরের উত্তরা গণভবনে আসা হয়েছে, কিন্তু তখন আমি কন্টেন্ট মেকিং সম্পর্কে এতটা পারদর্শী ছিলাম না, বা আমার এরকম কোনো ইচ্ছে ছিল না, উদ্যোগ ছিল না। কিন্তু এখন আমার মনে হলো যে আমার চোখে দেখা সেই অপূর্ব সুন্দর একটা রাজপ্রাসাদ, সেটা আপনাদের কেন না দেখায়। তা আপনাদের দেখানোর জন্য আবার হাজির হয়ে গেছি। চলুন তবে, লেটস গো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রাজকীয় ভালোবাসা গ্রহণ করবেন। এককালের দীঘাপতিয়া মহারাজাদের বাসস্থান দীঘাপতিয়া রাজবাড়ি এবং বর্তমান উত্তরা গণভবন বা উত্তরাঞ্চলের গভর্নমেন্ট হাউস নাটোর শহর থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে অবস্থিত। এই প্রাসাদের মূল অংশ এবং সংলগ্ন কিছু ভবন নির্মাণ করেছিলেন রাজা দয়ারাম রায়। রাজবংশের ষষ্ঠ রাজা প্রমোদনাথ রায়ের আমলে 1897 সালের 10 জুন নাটোরের ডোমপাড়া মাঠে 3 দিন ব্যাপী বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের এক অধিবেশন আয়োজন করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সহ অনেক বরেণ্য ব্যক্তিগণ এই অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন। অধিবেশনের শেষ দিন 12 জুন প্রায় 18 মিনিট ব্যাপী এক প্রলয়ঙ্কারী ভূমিকম্পে রাজপ্রাসাদটি ধ্বংসস্তূপে পরিণত হয়। পরবর্তীতে রাজা প্রমোদনাথ রায় 1897 সাল থেকে 1908 সাল পর্যন্ত 11 বছর সময় ধরে বিদেশি বিশেষজ্ঞ, প্রকৌশলী ও চিত্রকর্মশিল্পী আর দেশি মিস্ত্রিদের সহায়তায় 41.5 একর জমির উপর এই রাজবাড়িটি পুনর্নির্মাণ করেন। সাড়ে 41 একর জায়গা জুড়ে বিস্তৃত প্রাসাদটি পরিখা ও উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। মধ্যযুগীয় বাংলাদেশের অন্যান্য সামন্ত প্রাসাদের মতোই নাটোরের দীঘাপতিয়া রাজবাড়িতে রয়েছে দীর্ঘ প্রবেশপথ, যার দুধারে বোতল পামের সুবিন্যাস লক্ষণীয়। এই দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন দয়ারাম রায়। তিনি কিন্তু বংশীয় রাজা ছিলেন না। তিনি নাটোরের রাজা মহারাজ রামজীবনের একান্ত অনুগত একজন দেওয়ান ছিলেন। নাটোর রাজের উত্থানে দয়ারাম রায় অসামান্য ভূমিকা রাখায় 1706 সালের দিকে রাজা রামজীবন উপহার হিসেবে বাসস্থানের জন্য তাকে দীঘাপতিয়ায় কিছু জমি দান করেন। পরবর্তীতে জমিদার ও পরে রাজা হওয়ার পর 1734 সালে দয়ারাম রায় দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠা করেন। প্রিয় দর্শক, আমার পেছনে যে ভবনটি আছে, ভবনটি হচ্ছে রাজাদের খাজনা আদায়ের কাচারি ঘর। সমস্ত রাজত্বের সমস্ত হিসেব নিকেশ, কর্মচারীদের বেতন ভাতা সহ রাজদরবারের সমস্ত খরচ সবকিছু এখান থেকে হিসেব নিকেশ হতো। অর্থাৎ একটা রাজদরবারের মূল চালিকা শক্তি যেটা, সে ভবনটা হচ্ছে এই কাচারি ভবন। বিশাল রাজদরবার সংলগ্ন বাগানে জমিদার দয়ারামের একটি ভাস্কর্য তার স্মৃতিচারণের প্রতীক। 'প্রাসাদের মধ্যে একটি মিলনায়তন ভবন সহ রয়েছে আরও 2টি ভবন। ভবনের মধ্যে জাদুঘর, বহু দর্শনীয় স্মৃতিস্তম্ভ, ভাস্কর্য ও দৃষ্টিনন্দন স্থাপত্য বিদ্যমান। 1947 সালে দেশ বিভাগের পর দীঘাপতিয়ার শেষ রাজা প্রতিভানাথ রায় দেশ ত্যাগ করে চলে যান। সে সময় থেকে দীঘাপতিয়া প্যালেস পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে।
1965 সালে তৎকালীন পাকিস্তান সরকার প্যালেসটি অধিগ্রহণ করেন। 1967 সালের 24 জুলাই তৎকালীন গভর্নর হাউসে পরিণত হয়। স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটিকে উত্তরা গণভবন হিসেবে ঘোষণা দেন। তিনি 1972 সালের 9 ফেব্রুয়ারি এ ভবনের মূল প্রাসাদের ভিতর মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেন। সেই থেকে ভবনটি উত্তরা গণভবনের মর্যাদা লাভ করে। এটি ঢাকার বাইরে প্রধানমন্ত্রীর একমাত্র বাসভবন। প্রায় 300 বছরের প্রাচীন ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী দীঘাপতিয়া প্যালেস বাংলাদেশেরও প্রাচীন ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। অসম্ভব পরিপাটি আর গোছানো এই দর্শনীয় স্থান দেখতে প্রতিদিন ভিড় করে হাজারো দর্শনার্থী। রানী ভবনের ঐতিহ্য, নাটোরের ঐতিহ্য আর কি। এই জায়গাটা রানী এবং রাজা রানীরা বাস করতো, আমরাও কখনো তাদের দেখি নাই, তবে এই জায়গাটা ঘুরতে আমার অনেক ভালো লাগছে। আমি এজন্য ঘুরতে আসছি। আমি কখনো ঢুকছিলাম না, এই প্রথম ঢুকলাম আর কি। প্রথম ভালো লাগছে আমাদের এখানকার। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি আব্দুলপুরে, নাটোর আব্দুলপুর। হ্যাঁ, লালপুর জেলা। আচ্ছা আচ্ছা, কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে, আমাদের খুব ভালো লাগছে দেখতে। আপনিও এসে প্রাচীন ইতিহাসের এই দর্শনীয় স্থান দেখে নিজের ভ্রমণ অভিজ্ঞতার ঝুলিকে করতে পারেন আরো পরিপূর্ণ।